নমস্কার। লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন আজকের অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠান মানেই আজকে আমরা যে বিষয়ের ওপর আলোচনা করব সেই বিষয় দ্বারা আপনারা যেমন উপকৃত হবেন তেমনই কিন্তু উপকৃত হব আমরা। অর্থাৎ আজকের অনুষ্ঠান চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি। আর সেই কারণে আজকে আমরা যেই ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে পেয়েছি তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি মহাশয়। সৌমেন বাবুকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সেই সঙ্গে আমি দর্শকদের বলবো যে আপনাদেরও যদি অনেক অনেক জানি প্রশ্ন থাকে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, এবং সেই সঙ্গে মনের মধ্যে যা যা প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখুন, কারণ আমাদের স্ক্রলে কিন্তু আমাদের নম্বর যাচ্ছে। সেই নম্বরে অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা যেই কোয়েশ্চেনটা জানতে চাইবেন তার উত্তর আমরা চেষ্টা করব অতি অবশ্যই পরের পর্বে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেওয়ার জন্য। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই ডাক্তারবাবুর কাছে আমাদের যেটা একদম জেনারেল প্রশ্ন থাকে, সবাই আমরা বেশিরভাগ সব এলোপ্যাথিক চিকিৎসার দিকে ঝোঁকটা আমাদের বেশি। অনেকের মনে হয় যে এই হোমিওপ্যাথি যে চিকিৎসা ভীষণভাবে একটা লেন্দি প্রসেস, অনেক দিন ধরে চলতে থাকে। এখনকার মানুষের ধৈর্য কমে গেছে, সেই জন্য মানুষ বোধহয় এলোপ্যাথির দিকেই বেশি, মানে যেটা চটজলদি হয়ে গেল, সমস্যাটা মিটে গেল, সেই জন্য। সত্যিই কি হোমিওপ্যাথিতে টাইম টেকিং ব্যাপার? না পায়েল, তোমাকে বলি যে প্রশ্নটা সত্যি তুমি খুব যথার্থ করেছ, কিন্তু এই কথাটা সঠিক নয়। মানে এটা যে অত্যন্ত স্লো প্রসেস, যা পেরে উঠছে না এলোপ্যাথির সাথে, তা নয়। আমি জানি না তুমি কোন কোন ডাক্তারের কাছে ভিজিট করেছো বা এটা, তো এটা কিন্তু হয় তখনই লেংদি কতগুলো বিষয়ের মধ্যে অল্প কিছু ঝামেলা থেকে যায়। যেমন প্রথম কথা বলি যে হোমিওপ্যাথিক ওষুধ যেটা নির্বাচন করা হয়, এই ওষুধ নির্বাচনটা দেখবে বিভিন্ন ডাক্তারবাবুর বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাহলে সঠিক কোনটা, এটা একটা। নেক্সট থিং, ডোজ, অর্থাৎ কিরকম ডোজে ওষুধটা খাবে সেটাও দেখা যাচ্ছে বিভিন্ন ডাক্তারবাবুর বিভিন্ন রকম হচ্ছে। এবং মাত্রা, অর্থাৎ পোটেন্সি, অর্থাৎ ওই যে তোমরা প্রায় দেখো ওষুধে লেখা থাকে নাক্স 30, নাক্স 200, এগুলো পোটেন্সি। এই পোটেন্সিটাও ডিফারেন্ট হয় বেশি হিসেবে। সুতরাং এই ব্যাপারগুলোতে যদি ডাক্তারবাবুর সঠিক এবং সম্যক নলেজটা থাকে তবে কিন্তু লেংদি হওয়ার কথা নয়। তো প্রথমত এই যে ওষুধটা নির্বাচন বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন হচ্ছেই বা কেন, তার কারণ একটা জায়গা দেখবে যে বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধগুলো বের করছে, কিন্তু ওষুধগুলো দেখবে যে কখনো নাম পরিবর্তন নয়। আর্নিকা তো আর্নিকা সব কোম্পানিরই আছে, নাক্স নাক্স তো একই লেখা আছে, সেটা কিন্তু অন্য প্যাথির মতো ডিফারেন্ট নামে পাওয়া যায় না, একই নামে পাওয়া যায়। তাহলে এবার হচ্ছে কি, ওষুধ তাহলে সঠিক, প্রত্যেকের ব্র্যান্ড নেম এবং তাদের যে ওষুধের নামটা ঠিক ঠিক আছে। তো যখন ওষুধ নির্বাচন হচ্ছে, ওষুধটা কি বেসিসে নির্বাচন হচ্ছে, এটা একটা প্রথম কথা। প্রথম কথা, আমাদের কোনো ওষুধই কখনো অসুখ ভিত্তিক, নাম ভিত্তিক কোন রকম নির্বাচন হয় না। যেমন ধরো আমি তোমায় বলছি, যেমন ডায়রিয়া, ডায়রিয়ার তো একটা পেটেন্ট ওষুধ থাকার কথা, যে ডায়রিয়া হলো সেটা একটা স্পেসিফিক একটা ওষুধ দিয়ে দিলাম, ধরলাম সালফার 6 ধরলাম, এটা হবে না। বা ধরো নাক্স, এটা হওয়ার কথা, তা হচ্ছে না। তাহলে কি করে নির্বাচন হচ্ছে এটুকু একটু জানা দরকার। তাতে হচ্ছে কি, যখন একই বাড়ির, ধরো একই বাড়ির দুটি পেশেন্ট, মানে দুই ভাইকেই চিকিৎসার জন্য নিয়ে এসছে, তো দুজনেই জ্বরে ভুগছে, আমি ধরে নিলাম। তো জ্বরে ভুগছে, তাহলে জ্বরের ওষুধ তাহলে দুজনেরই তো একই হওয়ার কথা, এবং দুজনে একই ওষুধ খাবে এবং একই ব্যবস্থা। দুজনকে একই ওষুধই যদি দেওয়া হয়, একজনের সারবে একজনের সারবে না। কারণ এটা হচ্ছে হোমিওপ্যাথিতে যে প্রত্যেকটা, মানে এর কথাটার মানে হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ্য বিধান ভাবে চিকিৎসা হবে। তা সদৃশ্য বিধান কিভাবে চিকিৎসা হবে? প্রথম হচ্ছে যে রোগীর লক্ষণগুলো অ্যাকুরেট মেলাতে হবে।
আচ্ছা। তো দুই ভাইয়ের ধরে নিলাম, একজনের প্রচন্ড গা হাতে যন্ত্রণা হচ্ছে, জ্বর উঠেছে, সে প্রচন্ড জলে ভেজাভিজি করে ফেলেছিল, পুকুরে স্নান করেছিল, এবং গা হাতে যন্ত্রণা ছাড়াও তার ভীষণ অস্থিরতা আছে, এটা ধরলাম। সেই ছেলেটার নাম রাম। আর আরেক ভাই শ্যাম, তার হচ্ছে বছর দুয়েকের ছোট, তারও জ্বর হয়েছে, তার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, আচ্ছা। সে তার প্রচুর জল তৃষ্ণা আছে, এর মতো অত অস্থিরতা নেই, সে খুব ঝিমিয়ে আছে। তো দুজনেই জ্বর হয়েছে, দুজনেই রাস্টাক্স না হয়, একজন রাস্টাক্স একজন রায়োনিয়া হবে। আচ্ছা। তো এই নির্বাচন পদ্ধতিটা যদি ডাক্তারবাবু সঠিকভাবে মেনটেন করেন আর ওষুধটা সঠিকভাবে মেলানো হয়, তাহলে দেখা যাবে যে দুটি জ্বরই সেরেছে, দুটি জ্বর না হলে একটি সারবে একটি সারবে না। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা হয়তো ঠিকই দেন, কিন্তু সেক্ষেত্রে যারা পেশেন্ট থাকে তারাই ভুল করে। না, এটাও আবার ঠিক কথা নয়। ডাক্তারবাবুরা যে সব সময় সঠিক করছেন তাও না হতে পারে। তার কারণ ডাক্তারবাবুর হয়তো অভিজ্ঞতা বলছে এই সময় বর্ষা হচ্ছে, সবার ওষুধ তাহলে রাস্তাক্স হবে, তো সেইভাবে দিয়ে গেছেন। একজন সারলো, বললো আমার জ্বর সেরেছে, আর আরেকজন বলছে একটা খুব চলতি কথা, আমার হোমিওপ্যাথি কাট করে না। মানেটা কি? কাজ করে না মানে হচ্ছে তার ওষুধ মেলাতে পারেননি, মেলাতে পারেনি। এটা খুব কমন কথা। এটা মানে ডাক্তারবাবুর উপর ভীষণ ডিপেন্ড করছে অসুখটা সারবে কি সারবে না, এবং কত র্যাপিডলি সারবে এবং কত সঠিক। দ্বিতীয় কথা, এবার দুটি, একজন অনেক বয়স্ক, ধরুন 60 বছর বয়স, আর একটি বয়স হচ্ছে 10 বছর বয়স রোগী, তাহলে এদের দুজনের ওষুধের মাত্রা পার্থক্য হবে অবশ্যই। যদি 60 বছরের যে যার ওষুধের মাত্রাটা ধরলাম, তাকে 200 শক্তির ওষুধ দিতে হচ্ছে, তো সেটা ওই ছোট বাচ্চার ক্ষেত্রে সেটা 200 না হয় 30 শক্তির হতে পারে। আবার আরো একটা কথা বলি, যেটা হচ্ছে হোমিওপ্যাথিতে একই ওষুধ দুটি কাজ করে। আচ্ছা। যেমন ধরুন, একটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, ধরুন নাক্স, এটা খুব কমন জানো, ডায়রিয়া হলেও তাকে চিকিৎসার জন্য দেওয়া হয়, আবার কনস্টিপেশন হলেও দেওয়া হয়। তাহলে আমি যদি রুগী যদি ওষুধটা জেনে থাকে, তার হয়তো কনস্টিপেশন হয়েছে, সে হয়তো নাক্স 30 কিনে খেলো, কনস্টিপেশন আরো বেশি হয়ে গেল। আচ্ছা। এবার দেখা যাচ্ছে রুগী মানে ওষুধের নামটাই শুধু জানে, আর মাত্রাটা জানে না, ওষুধ দোকানে জেনে একটা ওষুধ খাচ্ছে। সুতরাং কোন ওষুধ কোন মাত্রায় কি লেভেলে কাজ করে সেটা কিন্তু জানার দরকার। আর দ্বিতীয় কথা, কোন বয়সে কিরকম মাত্রায় ওষুধ বা কিরকম ভাবে দিতে হয় সেটা। আর একটা ছোট্ট কথা বলি, যেটা ওই মানে দ্রুত কাজ করা না করার পিছনে, সেটা হচ্ছে ধরুন একটা অ্যাকুট কেস, ধরুন একটা জ্বর আর একটা বাত রিমেটিক, অদ্ভুত ব্যাপার, একই বাড়ির তার মাকে রিমেটিকের জন্য রাস্টাক্স দিচ্ছে, আবার সেই বাচ্চার জ্বর হয়েছে তারও রাস্টাক্স। যদি প্রেসক্রিপশন নিয়ে এসে দেখে, ডাক্তারবাবুকে একটাই পড়াশোনা করেছিল যে সবাইকে রাস্টাক্স দিচ্ছে, তা নয়, তার সিমটম আছে বলে তাই, তাহলে একই ওষুধ অনেকগুলো কাজ করতে পারে। দ্বিতীয়ত, ওই অ্যাকুট কেসের জন্য ওই একই ওষুধকে সারাদিনে 3 থেকে 4 বার খেতে হতে পারে, কিন্তু যার ওই রকম ক্রনিক ডিজিজ, মানে ধরুন বাত বা ওই রকম রিমেটিক একটা ক্রনিক ডিজিজে ভুগছে, তার হয়তো প্রতিদিন 1 মাত্রা করে ওষুধ খেতে হতে পারে। সুতরাং এই যে ফ্রিকোয়েন্সি, এটাও জানার দরকার। সুতরাং এটাই ঠিক নয় যে আমি যদি কোনো অসুখ ভিত্তিক ওষুধ বলে দিই, তার মানে এই নয় যে ওই ওষুধটা ওটাতে সারবে। সেটা অবশ্যই নির্ভর করছে ওই ওষুধটা কিভাবে কাজ করছে, সেটা ডাক্তারবাবু স্কিলফুলি দেখবে। তাই বলে একটা কথা বলি, যে ধরুন আজকে সচরাচর প্রত্যেকটা ফ্যামিলিতে মনে করে যে বাড়িতে একটু হোমিওপ্যাথিক ওষুধ রাখি, তো তা বলে কি রাখবে না? রাখবে। তার কিছু কিছু জিনিস আছে যে অ্যাকুট পরিস্থিতিতে নিজেরা দেওয়া যায়। হ্যাঁ, তো এইবার তাহলে আমি কথাটার উত্তর ঠিক দিতে পেরেছি কিনা জানি না, যে দ্রুত কাজ করার পিছনে এতগুলো জিনিস লুকিয়ে আছে। থাকে যে এই সমস্ত ডাক্তারবাবুর কাছে বলেন না যে ওনার কাছে দেখলাম
মিরাকুলার, একবারে গেলাম সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কাজ হলো। আবার এক জায়গায় বলছে যে না ওষুধটা তো আমার কাজই হয়নি, ওষুধটা বোধহয় ভালো নয়। তা নয়, নির্বাচন, ওষুধের মাত্রা এবং পোটেন্সি এটার উপর এবং কত প্রিকন্ডিশন সবটাই ডিপেন্ড করে। আচ্ছা, মানে এটা আজকে আমাদের দর্শক বন্ধু এবং সেই সঙ্গে আমাদের কাছে ভীষণ ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল যে এই মিথটাই ভুল যে হোমিওপ্যাথি ভীষণ টাইম টেকিং, অনেকটা টাইম যায়, এই মিথটাই আমাদের ভুল। এবং এরপরে আমরা আরো একটা প্রশ্ন আসবো, অনেকে যখন হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছে সেক্ষেত্রে অনেক কিছু বাধা নিষেধ থাকে, মানে এই যেমন টক খাওয়া যাবে না, অনেকে আবার বলে পেঁয়াজ খাওয়া যাবে না, মানে এইগুলো কেন, মানে এগুলো কি সত্যি না এগুলো মিথ? এটা ঠিক, আমি মানে হয়তো এই কথা প্রসঙ্গেও মানে বলা উচিত ছিল, সেটা আমি ছেড়ে গেলাম, তুমি আমায় ধরিয়ে দিলে, খুবই ভালো লাগছে। যেটা হচ্ছে ধরো একটি ওষুধ নির্বাচন হয়েছে যে পেশেন্টের ক্ষেত্রে যে নেট্রামিউর, আমি ধরছি নেট্রামিউর সোডিয়াম ক্লোরাইড নুন থেকে তৈরি হয়। তো এই রকম ধরনের যদি পেশেন্টের নির্বাচন ওষুধটা যদি নেট্রামিউরই হয়, তার খাওয়া বারণ হয়ে যাবে কি বলতো, খিচুড়ি, পায়েস, মামরুটি, সেখানে তো পেঁয়াজ বারণ হলো না, টক হলো না। আচ্ছা, বেশিরভাগ ওষুধগুলোতে সব থেকে বারণ আছে কফি। কফি, হ্যাঁ, কফি প্রত্যেকটা মেডিসিনেই কেটে যায়। যারা খুব মানে কফি খাওয়াতে অ্যাডিক্টেড, মানে নিয়মিত, তাদের পক্ষে হোমিওপ্যাথি না খাওয়াই ভালো। কারণ তাকে বন্ধ করতে হবে কফি। আর একটা জিনিস যেটা খুব কমন যায় সেটা হচ্ছে কর্পূর। সেই কর্পূরটা হচ্ছে কি, ধরো আজকাল কর্পূর ধূপ বেরিয়েছে, বা ধুনোতে কর্পূর দেয়, বা নারকেল নাড়ুতে কর্পূর দেয়। তো অজান্তে ধরো কর্পূরের যে ওই যে ঘ্রাণটা নেওয়া হবে, মানে রেসপিরেশনে নিয়ে নিলাম, ওটাতেও ওষুধ কেটে। কারণ এটাও তোমাকে বলা দরকার যে কোনো পেশেন্টের ক্ষেত্রে ওষুধ কিন্তু খেতে পারছে না, ধরো খেলেই বমি হয়ে যাচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে তো নিশ্চয়ই ড্রিপ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে দেওয়া উচিত। হোমিওপ্যাথিতে এটা একটা ব্যাপার আছে যে ওষুধটা নির্বাচন হলো সেটা যদি একটা শিশিতে দিয়ে তার মধ্যে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে মিশিয়ে নাড়িয়ে তাকে ইনহেল করানো যায়, নাকে শোকানো যায়, তবেও সেই সমস্যাটা মিটে যায়। অর্থাৎ ইনহেলেশনেও আটকায়। এটাও একটা খুব ভালো ইনফরমেশন আমরা পেলাম, যে তার মানে ওষুধ ভিত্তিক মানুষের খাওয়া দাওয়া গুলো ডিপেন্ড করছে, মানে কোন ওষুধে কোন বারণ, এটা একটা শিডিউল আছে। এই শিডিউলের ডাক্তারবাবু যখন ওষুধ দেবেন তখন বলে দেবেন। যেমন ধরুন আমি একটা কথা বলি, থুজা ওষুধটা খাওয়া হলো তখন তার পেঁয়াজ খাওয়া বারণ, সিপিয়া ওষুধটা খাওয়ার সময় টক খাওয়া বারণ। তো সব তো ধরুন ডাক্তারবাবু কেন সবার মুখস্থ রাখা সবসময় সম্ভব নয়, এর একটা ট্যাবলেটের সিট আছে, এই সিটটা ডাক্তারবাবু টেবিলের তলায় থাকে, ডাক্তারবাবু মাঝে মাঝে কোনোটা মনে না পড়লে দেখে বলে দেন যে এইগুলো খাবে না। আচ্ছা, বেশ, ভীষণই ভালো একটা ইনফরমেশন আমরা আবারও একটা পেলাম। এবং এরপরে আরো অনেক কোয়েশ্চেন জানি আপনাদের মনে হচ্ছে, আমরা যেহেতু ফোন ইনটা এখন নিতে পারছি না, আজকে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের নিচে যে স্ক্রলে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনাদের যার যা সমস্যা হচ্ছে, সেই সমস্যার প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ভালো করে দেখব এবং আমরা চেষ্টা করব পরের পর্বে কিন্তু অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আসি আমাদের পরবর্তী প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। আসলে ডাক্তারবাবুকে যখন পাশে পেয়েছি, আমরা আশা রাখবো যে আজকে প্রথম পর্বের অনুষ্ঠানে বেসিক যে নলেজগুলো সেইগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে, যার দ্বারা আপনারা উপকৃত হবেন এবং সেই সঙ্গে উপকৃত তো হব অবশ্যই আমরা। এরপরে আসি এই যে এখন যে ওয়েদার চেঞ্জ, কারণ আমরা দেখলাম যে ডিসেম্বরের শেষ অবধি, মানে 31 ডিসেম্বর অবধিও তেমন ভাবে কোনো ঠান্ডা পড়ছে না, সেক্ষেত্রে তারপরে আবার ডিসেম্বরে দেখতে গেলে একটু ফার্স্টের দিকে একটু হালকা এমন ঠান্ডাটা পড়লো মানুষজনকে তখন শীতের যাবতীয় পোশাক আশাক পরতে হচ্ছে, আবার 31 সময় এমন একটুখানি গরম লাগছে তখন মানুষ এমনি রেগুলার যেগুলো ওয়্যার করে সেইগুলো পরে যাচ্ছে। এই যে রেগুলার যে এত ওয়েদার চেঞ্জ, আমাদের যে এটা শুধুমাত্র শীতকাল নয়, গরমকাল, মানে আমাদের এখন এমনই একটা ওয়েদার হয়ে গেছে বেশিরভাগ সময়টাই গরমের মধ্য দিয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি। এই যে ঠান্ডা গরমের যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু বেশি এফেক্ট করে বড়দেরকে, মানে একদম যারা বয়স্ক তাদেরকে, এবং একদম যারা ছোট
অর্থাৎ এই 1.5 বছর 2 বছর তাদের ক্ষেত্রে অনেকটা বেশি এফেক্ট করে। সেক্ষেত্রে তারা কিভাবে মানে হোমিওপ্যাথি যারা বাচ্চারা হয় এবং যারা বয়স্করা হয় তারাই কিন্তু বাবা মারা চেষ্টা করেন যে যারা ছোট বাচ্চা তাদেরকে একদম প্রথম থেকে হোমিওপ্যাথির আন্ডারে নিয়ে চলে আসে, এবং যাতে এলোপ্যাথিটা চট করে না দিতে হয়। এবং আমরা জানি যে যারা হোমিওপ্যাথি শুট করে যায় তাদের খুব ভালোভাবেই কাজ করতে থাকে। এবং সেক্ষেত্রে আপনার মত কি, মানে সেক্ষেত্রে কি করা উচিত? আমি যেটা বলছি যে তুমি আমাকে বললে যে ছোট বাচ্চা এবং বয়স্ক এরা বেশি এফেক্ট হয়, আমি এটাও বলবো যারা ইয়ং এজ তারাও এফেক্ট হয়। সেটা কেন বলছি, ধরো একটা ছোট বাচ্চা সহজে এফেক্ট নাও হতে পারে, তার ইমিউনিটি পাওয়ার হাই। আবার একজন বয়স্ক মানুষ তার অতি অল্পতেই লেগে যায়, তার ইমিউনিটি লো। তো আমাদের যে ট্রিটমেন্ট প্রসেসটা, সেই প্রসেসটা তোমাকে আমি একটু আগেই বললাম যে অত্যন্ত মিনিমাম ডোজে ওষুধ দেওয়া হয়, এবং যে ওষুধ গিয়ে সরাসরি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে না। এটা কি করে তৈরি করা হয়, যে ওষুধটা দেওয়া হয় ওই ওষুধটা শরীরের মধ্যে যে সিমটমটা দেখিয়েছে সেই সিমটম মিলিয়ে যেহেতু ওষুধ দেওয়া হয়, সেই সিমটমটাই শরীরের মধ্যে তৈরি হয়, এবং সেইটা তখন ওর মধ্যে একটা প্রোটেক্টিভ পাওয়ার তৈরি করে এবং সেইভাবে এলিমিনেট করে। আমি আরেকটু যদি গুছিয়ে বলি, আমাদের সিস্টেমে বলা হয় যে শরীরে আমাদের মধ্যে ভাইটাল ফোর্স বলে একটা জিনিস আছে। তো ভাইটাল ফোর্সটা হয় কি, কোনো একটা ডিজিজ অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে ভাইটাল ফোর্সটা একটু ডিরেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তখনই সিমটম শো করে। আচ্ছা, এটা তো বলতে পারি যে কারোর শরীরে একটা টিবি জীবাণু আছে, কিন্তু সে টিবির কোনো সিমটম শো করেনি, তার টিবি আছে বলে সে জানেও না, তাহলে আছে। তাহলে এই ব্যাকটেরিয়ার ব্যাপারটা নিয়ে যদি আমি বলি, তাহলে থেকেও তো অসুস্থ নয়, যখন সিমটম দেখে তখন অসুস্থ হয়। তার মানে এটা ঠিক, ভাইটাল ফোর্স যখন ডিরেঞ্জ হয় কোনো একটা কিছু দিয়ে, তখন সে অসুস্থ। তাহলে আমরা কি নেব আমরা সবসময় সিমটম। তা এই সিমটম যদি আমরা নিতে থাকি, তাহলে ওই একই ঘটনাই দাঁড়াচ্ছে যে এই ওয়েদার চেঞ্জের উপরে, ধরো শীত থেকে গরম, গরম থেকে ঠান্ডা, বর্ষা, এই যে চেঞ্জগুলো হচ্ছে, ওই চেঞ্জের ফলে ওর কি কি সিমটম শো করেছে, প্লাস ওই যে সময়টা, মানে বর্ষাকালীন ওষুধগুলো কি কি বা শীতকালীন ওষুধগুলো কি কি, এটার একটা গ্রুপ আছে। নেক্সট ওর কি কি সিমটম তৈরি হয়েছে, তো ওই সিমটম গুলো যে মেডিসিনের সাথে ম্যাচ করবে। আমি 2-4টা এক্সাম্পল বলি। এই শীতের সময় দেখা যাচ্ছে খুব অ্যাকোনাইট ওষুধটা খুব দেওয়া হয়, হিপারসাল্ভ দেওয়া হয়, তারপরে তোমার ব্রায়োনিয়া, বেলেডোনা, এই ওষুধগুলো দেখবে প্রায় চলে। তো কেন চলছে, দেখা যাচ্ছে ওই সময় সিমটম গুলো ওই রকম টাইপের দেখাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমি স্পেসিফিক বলতে পারবো না যে এই ডিজিজ এই সময়ের জন্য অ্যাকোনাইটি কাজ করবে বা এই সময়ের জন্য বেলেডোনা কাজ করবে, বলাটা ভুল হয়ে যাবে। কারণ আমি যখনই দেবে ওই ঘটনাই ঘটবে, যে সিমটম ম্যাচ করলো না সুতরাং সারবে না। সুতরাং সিমটমটা ম্যাচ করার ব্যাপার অবশ্যই। যে 2-4খানা সিমটম, নাকে জল পড়ছে, গাটা জ্বর জ্বর ভাব হচ্ছে, হঠাৎ করে এফেক্ট হচ্ছে, তখন অ্যাকোনাইটি। বাচ্চা খুব ভায়োলেন্টলি কাশছে, হঠাৎ বোঝা গেল না কেন যে কাশতে শুরু করলো, বা সাডেন মানে এই ভালো ছিল এই ভালো নেই, তখন বেলেডোনা। এইরকম ভাবে কিছু কিছু ওষুধ বাড়িতে রাখা হয় এবং কিছু কিছু জন দেন, কিন্তু দেখা গেল যে অনেক সময় ওষুধটা কাজ করলো না, কারণ সিমটম উনি মেলাতে পারছেন না, কারণ ওনার তো পড়া নেই। সুতরাং স্বাভাবিকভাবে তখন ডাক্তারের কনসালটেশন নিতে হবে। তো বাড়িতে স্বাভাবিকভাবেই এই ঠান্ডার জন্য অনেকেই অ্যাকোনাইট, বেলেডোনা, রাস্টাক্স এগুলো রাখেন। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ওয়েদার চেঞ্জের সাথে প্রথম কথা বাচ্চাকে আগে প্রোটেকশনে রাখতে হবে, ঠিকঠাক কভারেজ নিতে হবে। নেক্সট থিং, তাকে যে জিনিসগুলো মেনটেন করা উচিত, ধরুন যে সময় ওই ঠান্ডা লেগে গেল সেই সময় হয়তো কোনো ঠান্ডা জিনিস খাইয়ে দিচ্ছে, বাচ্চা বায়না করেছে আইসক্রিম জাতীয় ঠান্ডা জিনিস খাইয়ে দিচ্ছে, সেই জিনিসটা মা বাবাকে সচেতন হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওষুধটা সঠিকভাবে একটা নির্বাচিত ওষুধ ঠিক করতে হবে। তাতে অতি অবশ্যই যে র্যাপিডলি যে ওষুধগুলো আদার্স প্যাথিতে যত তাড়াতাড়ি না সারে, এতে অনেক তাড়াতাড়ি সারে, এবং ওষুধের এত মিনিমাম ডোজ দেওয়া হয়। ধরুন 2টো ডোজ ওষুধ দেওয়া হয়েছে, 2টো ডোজ ওষুধে যেখানে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে, সেই মাত্র 2টো ওষুধেই দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই সে ভালো যাচ্ছে, যদি ম্যাচিং হয়।
এবং ম্যাচিং করানোর দায়িত্বটা ডাক্তারবাবু। এবং তাছাড়া হচ্ছে গিয়ে যদি রুগীরা কিছু মনে করেন যে আমি এটা জানতে চাই, তাহলে ডাক্তারবাবুর কাছে কিছু হয়তো লিখে আনতে পারেন যে এইটা হলে আমি কি দেবো, এটা আমি কি দেবো, তার হয়তো যে কনসালটেন্ট ফিজিশিয়ান আছে তার কাছ থেকে নিতে পারেন, কারণ এই 4-5টা ওষুধ আমি বাড়িতে রাখবো, এটা করতে পারেন। অবশ্যই মানে আমরা অনেকের অনেক কিছু ভুল ধারণা থাকে, অনেকে অনেক কিছুই নিজেরা মানে ডাক্তারিটা ফলিয়ে ফেলি বাড়িতে, এবং সেটা না করে অতি অবশ্যই আমি কিন্তু বলবো যে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিই, এবং যদি চান যে আপনারা ডক্টর সৌমেন কুমার মাইতিকে দেখাবেন, আমি তার জন্য ডাক্তারবাবুকে অনুরোধ করব আপনার অ্যাড্রেসটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দেন। সেটা কি বলা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। কারণ না, আমি তমলুকে স্টিমার ঘাটের খুব কাছাকাছি, স্টিমার ঘাট থেকে একটু সামান্য বুদ্ধ পার্কের দিকে হাঁটলেই আমার চেম্বারটা পড়বে, ডক্টর সৌমেন মাইতি। এছাড়া তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনে আমি আছি, একবারে বাস স্ট্যান্ডের মুখোমুখি ওখানে একটি চেম্বার আছে। এছাড়া আমি রাধামণি মিদ্যা হোমিও হলে ওখানে 3 দিন থাকি, বুধবার, শনিবার এবং মঙ্গলবার দিন। ওখানে নাম লেখালে ওখানেও দেখা যাবে। এখন আপাতত হলদিয়া বা ময়নাটা এখন বন্ধ আছে, আমি মানে যেতে পারছি না বিশেষ কারণে, তো দেখাতে হলে 3টি জায়গায় আসতে হবে। সুতরাং যারা তমলুকের কাছাকাছি থাকছেন বা আপনারা সরাসরি তো ডাক্তারবাবু ফোন নম্বরও আমাদের নিচে যাচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজেদের চিকিৎসা করাতেই পারেন। এরপরে আসি আমাদের পরবর্তী যে প্রশ্ন ডাক্তারবাবুর কাছে, সেটা হলো যে আমরা দেখি যে অনেকে বলেন যে এই যে মানুষের যে অনেকের সিস্ট হয়, সিস্ট যখন ছোট অবস্থায় থাকে অনেকে বলে হোমিওপ্যাথি করালে ওটা কিওর হয়ে যায়, এটা 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 কি সত্যি? এটা একেবারেই সত্যি। তার কারণটা হচ্ছে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি তাদের ডকুমেন্টস আমার কাছে আছে, তারা ভালো হওয়ার পরেও ডকুমেন্টস আমি রেখেছি, তাতে দেখা যাচ্ছে ভালো হয়। তো কিরকম ভাবে ভালো হয় আমি দু একটা সিস্টের কথাও বলি। যেমন ধরুন প্রায় দেখা যাচ্ছে ওভারিয়ান সিস্ট ফিমেলের ক্ষেত্রে, কিছু কিছু সিস্ট হয়, সিস্ট বলা যাবে না, নেজাল পলিপাস হয়। এছাড়া সিবেসিয়া সিস্ট অনেক সময় পিঠে বা এরকম জায়গায় হয়েছে। তো সেই সিস্টগুলো নামকরণ অনুসারে তো আমরা চিকিৎসা করি না, আগেই বললাম। রোগীর সব রোগ লক্ষণকে যদি মেলানো হয় এবং তার ফ্যামিলি হিস্ট্রিটা যদি একটা হিস্ট্রি এরকম থাকে যে এটা এখানে বলা অযৌক্তিক, তারা সাইকোটিক হিস্ট্রি অথবা টিউবারকুলার হিস্ট্রি, মানে ফ্যামিলিতে কোনো রকম ওরকম টিউমার জাতীয় জিনিস ছিল, অথবা দেখা যাচ্ছে পিটিবি মানে ফ্যামিলি হিস্ট্রিতে টিবি ছিল, এই ধরনের যদি স্টোরি থাকে, বা তারা ক্যান্সার এফেক্টেড হয়েছে, আগে তাদের একটা কনস্টিটিউশনাল মেডিসিন আগে দেওয়া হয়, আচ্ছা, যাতে ওষুধটা সিস্টের জন্য কাজ করে। আমি আজ ফর এক্সাম্পল ধরছি, ধরুন একটি ফ্যামিলিতে দেখা গেছে তার বাবা ক্যান্সারে মারা গেছে, তো তার একটি টিউমার হয়েছে, সে খুব ভয় পাচ্ছে যে ওইটিও তার ক্যান্সার হয়ে হতে পারে। তাহলে আগে আমাকে একটা ওর কনস্টিটিউশনাল মানে প্রিভেনশন করা যায় না, ক্যান্সার প্রিভেনশন করতে পারবো এটা আমি বলিনি, বলছি তাদের একটা ওষুধ ওই ক্যান্সার নোসোর্স থেকে তৈরি কার্সিনোসিন আগে দেওয়া হয়, আচ্ছা, এবং তখনই দেওয়া হবে তার মধ্যে যদি সিমটমগুলো থাকে। আমি বারবার বলছি সিমটমটা থাকে। এখন সিমটম থাকে বলতে কিরকম, ধরুন আপনারা জানেন কিনা আমি বলতে পারছি না, যে হোমিওপ্যাথিতে বেশিরভাগ ফিজিক্যাল সিমটমগুলোর সাথে একটা না একটা মেন্টাল সিমটম দিতেই হবে। আচ্ছা, কারণ মেন্টাল সিমটম তো রোগী বলবে না, আমি তার অ্যাটিটিউড দেখে বলবেন। তো দেখাচ্ছে যে তার ফ্যামিলি বলছে যে তার বাড়ির লোক যারা এসে বলছে ভীষণ খুঁতখুঁতে মানুষ, ও যে কোনো জায়গায় মানে ঘরের মধ্যে যদি জুতো ঢুকিয়ে নেয় সেখান থেকে ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করবে, বা গায়ে একটা কিছু লেগে থাকলে সে একবারে ঘষে ঘষে তুলবে, এরকম ধরনের তার প্রত্যেকটা, মানে এমনকি খাওয়ার বাসনপত্র সে ভালো করে দুবার করে নিজে ধুয়ে দিয়ে খাবে, এরকম টাইপের একটা ম্যানিয়া। সেই ম্যানিয়া নয়, এই যে ফ্যাস্টিডিয়াসটাস, এই ক্যারেক্টারটাও কিন্তু ওই যে তার ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার ছিল তার ওই কার্সিনোসিনের একটা সিমটমস করে, যদি ওই সমস্ত মেন্টাল ক্যারেক্টার পাই তাহলে আগে ওটা দেওয়া হলো, এবং তারপর তার যা সিমটম হবে আমি ধরতে পারছি, যে ধরুন আমি একটা বলছি, তার পেশেন্ট বলছে যে তার প্রচন্ড দুধ খেতে ভালো লাগে, দুধ খেতে ভালো লাগে, দুধ তো শান্তকে পছন্দই করে না, দুধ খেতে ভালো লাগে, এবং তার প্রচন্ড মাথায় ঘাম হয়, মানে এই গরমে কেন ঠান্ডায় কেন প্রচুর ঘেমে টেমে যাচ্ছে, এবং পায়ের তলায় হাতের তলায় প্রচুর ঘাম হয়, আর সারাদিন যদি 4-5টা ডিম খেতে দেয় তাহলে তার ভীষণ প্রিয়। আমি মানে এটা একবারে কিনোট দিয়ে দিচ্ছি, এভাবে তো রুগী বলে না, আমাদের জিজ্ঞেস করি যে কিভাবে মানে কি খেতে ভালো লাগে।
তখন এই ক্যারেক্টারগুলো যখন আমরা পাই তখন দেখা যাচ্ছে যে ও একবারে পুরোপুরি একটা ওষুধের সিমটম বলে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি সেটা ক্যালকেরিয়া কার্ভ। আচ্ছা, তো ওই ক্যালকেরিয়া কার্ভটা যখনই আমি দিচ্ছি তার তো একটা ডায়ামিটার মেপে রেখেছি সিস্টেম। তো দেখা যাচ্ছে কিছুদিনের পর ওই কার্সিনোসিন দেওয়ার পর যখন ক্যালকেরিয়া কার্ভ দিচ্ছি তার আস্তে আস্তে রিডিউস করে একেবারে ছোট ছোট হয়ে গেছে, ফাটলো না। আচ্ছা আচ্ছা সেরকম ধরনের হয়। আচ্ছা, অনেক সময় ভুল হয়, সিস্ট হয়নি, একটা অ্যাবসেস হয়েছে, ফোড়া, কোল্ড অ্যাবসেস, গরম নয় ফোড়াটা। সেই অ্যাবসেস এমন শক্ত ইটের মতো হয়ে আছে, সেইটাকে সিস্ট বলে মনে করাচ্ছে টিউমার। তো যদি সেই কোল্ড অ্যাবসেসও হয় সেক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ধরনের কিছু সিমটম যদি আমরা কালেক্ট করি তখন দেখা যাচ্ছে যে কোনো একটা ওষুধ মাক্সল, ইপাসাল এরকম টাইপের যে সিমটম, বারবার বলছি সিমটম, ওই সিমটম যদি এগ্রি করে তবে সেরে যাচ্ছে এবং ওষুধটা দিলে। আর একটা কথা হচ্ছে, এইবার আপনার একটা হয়তো প্রশ্ন আসবে পায়েল, তুমি এটা হয়তো জিজ্ঞেস করতে পারো যে আপনারা এত মনে রাখেন কি করে, এত অগণিত সিমটম, অগণিত ঘটনা, এত মনে রাখা সম্ভব, তাহলে তো মানে তাহলে আমি বিশ্বকোষ পড়াশোনা হয়। ডেফিনেটলি এই কথার প্রশ্ন করতে পারো। এটার জন্য আমাদের রেপার্টরি বই আছে, একটা ডিকশনারি টাইপের বই আছে। ওই রেপার্টরি দিয়ে আমাদের কিছু মানে সিমটমগুলোকে আগে ট্যাবুলেশন করতে হয়, কোন সিমটম নিলাম, রেপার্টরি থেকে ওই ওষুধগুলোর নাম আগে লিখতে হয়। লেখার পর দেখা যাচ্ছে যে ওই পেশেন্টের জন্য 10টা ওষুধ এসেছে, তাদের স্কোর মার্কিং দেওয়া আছে যে এই লক্ষণের জন্য 3, এই লক্ষণের জন্য 2। এই স্কোর মার্কিং দেখা যাচ্ছে আউট অফ 6 সিমটম তার দেখা যাচ্ছে 18 পয়েন্ট পেয়েছে, তাহলে 18 আউট অফ 6। আবার কোনটা সিরিজ দেখতে, কোনটা 2, কোনটা 1, কোনটা 1 পয়েন্ট পেয়েছে, তার 10 আউট অফ 6। তো এরকম করে যে সব থেকে হাই গ্রেড পেয়েছে সেই ওষুধটা আমরা নির্বাচন করি। তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে রুগীকে সামনে বসে সবসময় চিকিৎসা করা যাবে না, ওকে কিছু একটা ওষুধ দিয়ে ছেড়ে দিতে হয়, পরে ট্যাবলেশন করা। এটা ছিল এক সময় যখন কম্পিউটারটা আসে। আচ্ছা, এখন সফটওয়্যার এসেছে। এই সফটওয়্যারটা অত্যন্ত আধুনিক এবং এইটা যখন পেশেন্ট সিমটম বলে আমরা সেই সিমটমগুলোকে কালেক্ট করি, তার মধ্যে এলিমিনেশন করে যেগুলো ফালতু সিমটম লাগবে না, অনেক কথাই তো বলবি, তো সেই সিমটমগুলো ক্রিম সিমটম নিলাম, নিয়ে ওষুধটা নির্বাচন করলাম ওই কম্পিউটারের মাধ্যমে। তাতে কি হয়, ট্যাবুলেশনটা কুইক করতে পারলাম এবং পারফেক্ট ওষুধ দিতে পারলাম। এই সফটওয়্যারটাকে মানে হলে প্রতিটা ডাক্তারবাবুর হয়তো সুবিধা হবে, কিন্তু অনেকেই নিজের অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা করতে যায় এবং হয়ও চিকিৎসা হয় না বলবো না, হয়, কিন্তু ওতে 100% কারেক্ট হয়ে যায়। মানে এখনকার সত্যি এই যে বললেন না যে আমরা অত র্যাপিড পাচ্ছি না, কেন র্যাপিড পাতাম না ওই তখন, এখন পাই। এখন আমরা ওই ধরনের আমাদের সফটওয়্যার এসে গেছে, আমরা অনেক র্যাপিডলি পারি এবং অনেক পারফেকশনও কারেক্ট হতে। একদমই তাই। ওই জন্য আজকে আমি এমনও ঘটনা মানে তমলুকের একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি একটু অন্য সিস্টেমে আছেন, আমি মেনশন করছি না, কিডনি স্টোন, যে তোমাদের এই ব্যাধিতে এটাকে একটু চিকিৎসা করা যাবে, আমি কিন্তু ওটি করতে খুব ভয় পাচ্ছি, কিডনি স্টোনের ব্যাপার। তো যেহেতু উনি প্রফেশনালি ফিজিশিয়ান এবং স্বনামধন্য ফিজিশিয়ান, উনি রেগুলারলি প্রতি মানে 15 দিন ছাড়া ছাড়া ইউএসজি করাতেন। এবং ইউএসজি তো জানেন ডাক্তারবাবু বন্ধু, সুতরাং যদি রেগুলার ইউএসজি হচ্ছে, রিপোর্ট দরকার নেই, স্ট্রিটে দেখে নিচ্ছেন আছে কিনা আছে। তো এটি আমি দেখেছি মাস 3 পর ওটি আর নেই, মানে উনি লাস্ট অফ রিপোর্ট আমাকে দিয়েছেন, তো নেই। তো এটাও তো বলবো যে কিডনি স্টোন তাহলে কি করে যাচ্ছে, তাহলে যাচ্ছে এটাও আমি কোনো এক্সপ্লেন দিতে পারবো না। সিমটম এগ্রিগেট করতে, সিমটম মেলাতে পারলে যে কোনো কঠিন সমস্যা তাকে কিন্তু সলভ করা যায়। এই কথাটা অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনার ক্যান্সার সারাতে পারবেন না, এই কথা স্পেসিফিকেশন বললে ওটা পারছি না, সিমটম এগ্রি যদি আমি করে দিতে পারি তার সমস্যাটা অনেক লাভ হচ্ছে। সত্যিই তাই, মানে সিমটমটা যদি ঠিকঠাক করে এবং সিমটমটা আমরা ম্যাচ করাতে হবে, ওই যে বললাম সফটওয়্যারের সাথে ম্যাচ করাতে হবে, এইটাই তার সেই অনুযায়ী কিন্তু অনেক কঠিন রোগও হোমিওপ্যাথি অনেক কঠিন, যেটা মানে জাস্ট প্রি সার্জিক্যাল অবস্থায় গেছে তখনও পর্যন্ত ফিরিয়ে আনা গেছে, সেটা একদমই তাই। এবং এমনও মানে আমি এক্সপেরিয়েন্সে বলছি, আমার এর থেকে 10 ইয়ার্স কোনো বেবি ক্যারি করতে পারেনি এবং লাস্ট অফ অল টেস্ট টিউব বেবির এইরকম ধরনের একটা ব্যাপারে চলে গেছে। এটি আমার যদিও খুব অত্যন্ত কাছের লোকের, আমার রিলেটিভের মধ্যে, অবশেষে তারা বলেছে যে না একবার করলে হয়। আমি আমার বন্ধুর কাছে পাঠিয়েছি, কিন্তু তারা রাজি হয়নি, চিকিৎসা করেছি।
দেখুন, এখন এই চিকিৎসা করতে গেলে মনে হবে যে আমরা এক্স রে সব কিছুই নিয়েছি, সবই দেখেছি, ডাক্তারবাবুরাও দেখেছেন, সব ঠিক হয়েছে। তো পেশেন্ট দেখা গেছে ট্রিটমেন্ট হতে হতে এক সময় আমি ডাক্তার আমার না একেবারে মাংস দেখতে ইচ্ছা করে না। তখন কিন্তু পেশেন্ট কিন্তু কনসিভ করেনি। আমাদের ওই রেপার্টরিতে একটা জায়গা আছে, একজন মাংস প্রচুর ভালোবাসে, কিন্তু সাডেন যদি মাংস একবারে অ্যাভারশন, দেখতে চায় না, তার কাছে ভালোবাসা জিনিসটা একবার বাদ হয়ে গেছে। কোনো ঘেন্না যে ওটা কাঁচা রান্না হয়েছিল খেয়ে ওরকম না, হঠাৎ করে এটা। তো স্পেসিফিক একটা সিঙ্গেল মেডিসিন হয়তো লেখা আছে, আমি বলছি ধরে নিলাম একটা গ্রাফাইটিস একটা ওষুধ লেখা আছে, আমি ওষুধটা ফর এক্সপেরিমেন্ট, আচ্ছা যদি সিঙ্গেল সিমটমের উপরই যদি দেখি তো কি হয়। বাই গডস গ্রেস ও উইদিন 3 months কনসিভ করে এবং তার বেবি এখন তমলুকি সোনামণি স্কুলে পড়ছে। তা সেখানে অনেক বড় হয়ে গেছে, সেখানে 11-এ পড়ে। তো যে বলছি এই যে জিনিসটা যার 10 বছর ক্যারি করেনি, যেখানে টেস্ট টিউব বেবির কথা, যেখানে অল প্যাথোলজিক্যাল থিংস আর ওকে, অর্গানিক ডিস্টার্ব হয়ে গেছে, সেখানে তো পারবো না। সেখানেও দেখা গেছে এটা ছেড়েছে, এবং ছেড়েছে মানে কি, সে কনসিভ করেছে এবং সে বিরাট গ্রেটফুল যে এটা আমার একটা হলো। একদম একদম, মানে এটা যে কত বড় পাওনা, সত্যিই তাই। মানে আজকে আমরা যেভাবে মানে হোমিওপ্যাথি একটা ভাস্ট সিলেবাস, যে এটা ভীষণভাবে ঢুকে যেতে পারবে মানে সবকিছুতেই। মানে মেন কথা রেমেডি, তার যদি সিমটম গুলো ঠিকঠাক করে একদম দেখা যায়, তাহলে তার প্রপার একদম মেডিসিন দিয়ে হোমিওপ্যাথিতে সমস্ত কিছু নির্মূল করা সম্ভব। এবং আরেকটা যেটা বিশেষ প্রশ্ন, যেটা আপনি এই বলতে বলতেই বলছেন যে এই যে আমরা এই যে মাংস খাওয়া ছেড়ে দিল, এবার আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, অনেকেই যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন অনেকে জিজ্ঞাসা করেন যে কোন ঋতু পছন্দ, কোন খাওয়ার পছন্দ, মানে এই সবের মধ্যেও তার মেন্টালি এটা দেখে অনেক সেগুলো লাগে। মানে ধরুন আমি একটা কথা বলছি, যদি মেন্টালটা যেমন লাগে, আমি ধরে নিলাম যেমন তখন একটু আগে বললাম না যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুতপুতে এরকম, এমনও দেখা গেছে যে একটি বাচ্চা কান্না থামছে না, মানে সে অনবরত কেঁদেই যাচ্ছে। তো এই অবস্থায় সে যেটা পেরেছে চিকিৎসা করেছে, পেটে যন্ত্রণা না কিছু, তা কান্না থামানো যাচ্ছে না। আফটার অল যখন পেশেন্ট একটা কেস টেকিং করি, তার মায়ের ব্রেস্ট মিল্ক পায় বাচ্চা। তা ওনাকে যখন আমি জিজ্ঞেস করে দেখেছি, আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া করেন, বলতে বলতে বললাম আমার কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা জিনিস খুব ভালো খেতাম, সেটা হচ্ছে কফি, খুব ভালো খেতাম, কিন্তু আমাকে ডাক্তারবাবু কফি খেতে বারণ করে দিতে, আমি কফি আর খাচ্ছি না। বাচ্চা তাহলে কবে থেকে কাঁদছে? না বাচ্চা ওই বলুন না যেদিন কফি ছেড়ে দিলাম তারপর থেকে, সেটা স্পেসিফিক কথা বলছি যে কফি ছেড়ে দিলাম তাহলে উনি কফি খেতেন, থ্রু ব্রেস্ট মিল্ক ক্যাফিন যেত, বাচ্চাও নেশারু, মানে সেও কফি খেয়ে ঘুমাতো, বুঝতে পারছেন? এবার তাহলে কি করে উইথড্র করা যাবে? আমাদের প্রতিটা মানে প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, এই সমস্ত জায়গা থেকে সব এক্সট্রাক্ট থেকে ওষুধ তৈরি হয়। কফি থেকে একটা ওষুধ তৈরি হয় ক্যাফিন। তো ওনাকে আচ্ছা ঠিক আছে আপনি আরেকদিন কফি খান, দেখি বাচ্চা ঘুমাচ্ছে কেন, ঘুমাচ্ছে, তাহলে কফি খাওয়া তো আপনার ছাড়তেই হবে, কফি ছেড়ে দিন। কফি ছেড়ে দিয়ে বাচ্চাকে যবে থেকে ক্যাফিন খেলো, বাচ্চারও কান্না থামলো। তার মানে সোর্সটা দেখুন অনেক গোড়া থেকেও ধরতে লাগে। এবং আপনারা অনেক, তোমাকে বলি যে অনেকেই বলে যে আপনারা না আদ্যপান্ত প্রচুর কথা শুনলেন, কারণ প্রচুর গল্প করেন আর ওই রুগী অধৈর্য হয়েছে। দেখুন এটা কিন্তু করতে হয়। দেখো কেন আমার গালে একটা মাছি বসছে, বারবার ধরছি মাছিটা বসছে, আমি মাছি একটা একটা করে মারছি, ধরলাম সেটা ভাইরাস ব্যাকটেরিয়া যাই হোক, একটু মারছি বারবার, কিন্তু কেন বসছে? দেখা গেছে যে ওখানে একটু আমের আঠা একটু লেগে আছে, আম একটু লেগে আছে, ওটি আমি ওয়াশ করি, ওটা যদি আমি পরিষ্কার করে দিই আর তো মাছি বসবে না। তো সেই কারণেই আমি বলছি, আমাকে প্রায়শই বলে বাচ্চাদের নিয়ে আমি কিন্তু কৃমির ওষুধ খাওয়াচ্ছি, আপনি কৃমির ওষুধ দিচ্ছেন তো? মানে তোমার কনস্টিটিউশন অনুসারে যা ওষুধটা ম্যাচ করলাম তো সেটা দিয়েছি। না না আমি কিন্তু কৃমির ওষুধ খাওয়াই, নাহলে কিন্তু বাচ্চা কৃমি। যখন থেকে কনস্টিটিউশনাল ওষুধটা দেওয়া হলো, তার মানে বেসটা যেখানে কৃমিটা ও লজ করছে আনসুটেবল জায়গা হয়ে গেল। তখন করছে কি, বাচ্চা পরের দিন যেদিন ওষুধ খেয়েছে তারপরে আমি কিন্তু কৃমির ওষুধ দিইনি, বলছি এই প্রচুর প্রচুর স্টুলের সাথে কৃমি বেরোচ্ছে। তার মানে আমার কি টার্গেট ছিল কৃমি তাড়ানো? তা নয়,
টোটাল ম্যাচ করলে তার যেগুলো অ্যাবনর্মাল সেগুলো সমস্ত এলিমিনেট করার ক্ষমতা রাখে। হোমিওপ্যাথি এই জন্যই অ্যাকচুয়ালি বেস্ট অফ চয়েস ট্রিটমেন্টের জন্য, যেটার কোনো সাইড এফেক্ট নেই। একদমই তাই। যেটার উপর হচ্ছে কি একটা মেডিসিনের উপর ডিপেন্ড করে অনেকগুলো সিমটমকে সারানো যায়। আমি ধরলাম বাচ্চার কনস্টিপেশন আছে, আমি ধরলাম বাচ্চাটার হচ্ছে কি বমি করে, আমি ধরে নিলাম বাচ্চাটা জ্বর আছে, যদি এই তিনটে হয় তিনটে ওষুধ হয়, তিনটে ওষুধ লাগবে না, যত বেশি সিমটম হবে তত একটা ওষুধে যাওয়া যাবে। আর যখন একটা সিমটম বলবে তখন আমাদের হোমিওপ্যাথিতে দেখা যাবে 10-12টা ওষুধ এসে গেছে, কোনটা দেবো ঠিক করতে পারবো। যখন আরেকটা বলছে 10-12টা থেকে বাদ দিয়ে 5টা ওষুধে আসবে, আরেকটা বলবো বাদ দিয়ে 3টে, যখন আরো বলবো একটা, তাহলে যত লটস অফ সিমটম আসবে আমি এলিমিনেট করবো। ব্যাপারটা হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম অলওয়েজ দ্য সাবস্ট্রাকশন মেথড, একটা থেকে একটা বাদ যাবে। আর আদার্স সিমটমটা আমি আদার্স প্যাথিতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডিশন প্রসেস, যতগুলো সিমটম ততগুলো মেডিসিন। হ্যাঁ হ্যাঁ। সুতরাং শরীর একটা, আমাদের কথা হচ্ছে যে ওষুধ তাহলে একটাই হওয়ার কথা, অতগুলো লক্ষণ দেখিয়েছে, অতগুলো ওষুধ যদি খাওয়ানো হয় তার একটা এফেক্ট আসবে, তার কিছুটা সাইড এফেক্টে তার অন্য সিমটম অ্যারেঞ্জ করতে পারে, কিন্তু পেশেন্ট ভরসা রাখতে পারে না। এটাই কেন ভরসা রাখতে পারে না? একেবারে এক্সাক্ট সিমটম সিমিলারিটি না মেলানোর জন্য রুগী সঠিকভাবে সারছে না সারানোর জন্য অত্যন্ত ভাবে রুগী হয়ে যাচ্ছে যে এতো হোমিওপ্যাথিতে কাজ করবে না, এতো বিপদে পড়ে যাবো, আমাকে তাহলে ইমিডিয়েটলি একটা এলোপ্যাথিক ওষুধ দেখাতে হবে। আমি কোনো প্যাথি কথা বলতে চাইছি না, জায়গাটা দেখাতে হবে, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত, মানে একেবারে সঠিক নির্বাচন। হ্যাঁ, এটা অনেক। আমি এটা বলতে চাইছি না যে আমি একা জানি, লটস অফ ডক্টর, প্রচুর ডাক্তারবাবুরা আছেন, ওনারা জানেন, এবং যারা এরকম সিঙ্গেল মেডিসিন দিতে প্রস্তুত, সবসময় একটি ওষুধ দেন, এবেলা একটা সেবেলা একটা ওবেলা একটা খাও। এটা হয়তো ভুলাতেও পারে, যে কারণে একটা ওষুধ দিচ্ছে একটা ওষুধ দিচ্ছি না, ব্ল্যাঙ্ক দিচ্ছি, সেটা অন্য কথা। কিন্তু ঘটনা হচ্ছে যদি এইভাবে 3খানা ওষুধ দেয় তাহলে সেটা হোমিওপ্যাথিক হচ্ছে না, যার জন্য এটা গন্ডগোল হচ্ছে। সুতরাং যে পেশেন্ট যাবে তাকেও সিমটম গুলো ভালো করে বলতে হবে, তাহলেই ডাক্তারবাবু সুন্দরভাবে সেটা রেকগনাইজ করে ওষুধগুলো দিতে পারবে। একদমই তাই। মানে আমি তো মানে তোমাদের চ্যানেলেরই একজনকে আমি পেয়েছিলাম এক সময়, যে তার একটি কঠিন অসুখ চেন্নাইতে দেখাতো, সে রেগুলার আমাকে ওইভাবে আসছে, দেখাচ্ছে, সে চেন্নাইতে কিন্তু ভেরিফিকেশন করছে, বারবার যাচ্ছে। গতবারে গিয়ে এসে বললো যে না ওটা আর নেই। আচ্ছা। ট্রিটমেন্ট তার বন্ধ আছে, অপারেশন করাবে না কিন্তু সে ভালো আছে। সত্যি এইগুলো ব্যাপারটা হচ্ছে যে মিরাকুলার কিন্তু হোমিওপ্যাথি জগতের, আমার নয়, আমি বলছি হোমিওপ্যাথি জগতে আছে, কিন্তু এর জন্য একেবারে সঠিক নলেজ অ্যাপ্লাই করে রুগীর জন্য যথার্থ সময় দিয়ে চিন্তাকে রুগীর কাছে ফিজ নিতে হয় নিক, যতটা পারবে নিক, কিন্তু রুগীর সঠিক নির্বাচনটাকে। হ্যাঁ একদম। আর সেক্ষেত্রে পেশেন্টকে একটু বিশ্বাস ভরসা সবটাই রাখতে হবে। বিশ্বাস ভরসা কখন রাখবে? যখন তোমার কাছে একটা পেশেন্ট এসে ভালো থাকলে তবে তো 5জন বলবে ভালো। এটা তো এবার আমাদের মতো সাধারণ মানুষ বা যারা হয়, অনেকে কি হয়, এই 2 দিন দেখলো হচ্ছে না, সঙ্গে সঙ্গে আবার ওষুধ চেঞ্জ করছে। আরেকটা বলার আছে কি জানো, দেখো হোমিওপ্যাথিটা আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় ট্রিটমেন্ট পাই, এবং সেই ট্রিটমেন্টটা পাই কিরকম ভাবে, সেটা হয়তো কোনো একজন স্কুল মাস্টারমশাই তার হয়তো খুব হবি ছিল করে ওষুধপত্র দিচ্ছেন, আমি বলছি না ভুল দিচ্ছেন, উনি সঠিক দিচ্ছেন, ওনার কাছে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে যে কি না ওখানে গেলে উনি 5 টাকা দিলে আমাকে একটা ওষুধটা দিয়ে দিচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে গেলে তার কাছে যখন এত কিছু দিতে হবে, সে আগেই শুনে সাবধান হয়ে যাচ্ছে, না 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 আমি কেন এত টাকা ফিস দিয়ে দেখাবো, আমি তাহলে অল্টারনেটিভ সিস্টেম একটা ট্রিটমেন্ট করি, সেখানে আমার অনেক রিপোর্ট দেখবে, তাতেই রিপোর্ট আমাদেরও দেখতে হয়, কারণ ওই ট্রিটমেন্টটা আমাদের হাতের মধ্যে আছে না, অবশ্যই দেখতে লাগবে, প্যাথোলজি রিপোর্ট দেখবো না সেটা হয় না। কিন্তু এইগুলো কিন্তু এখন মানুষের মনে কিন্তু এগুলো হয়েছে, এবং আস্তে আস্তে যদি এটা বাড়তো, মানে আস্থাটা বাড়তো, কখন বাড়বে? যদি দেখা যায় হোমিওপ্যাথিক হসপিটাল, আমি যেখানে পড়েছি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটালে, এটা একটি গভর্নমেন্ট হসপিটাল, তখন 100 পেশেন্ট ভর্তি থাকতো, পেশেন্টের বেড সাইডে দেখতাম কত অ্যাকুট কেস তোর ভালো হচ্ছে। তো যখন স্টুডেন্টরা
সাফিসিয়েন্ট পেশেন্ট, হোমিওপ্যাথিক পেশেন্ট যদি না দেখতে পায় তাদের অভিজ্ঞতা কি করে কি হবে? করে হবে? তারা ভালো টিচার পেলে, ভালো পেলে তবে কিন্তু তারা হবে। সেই জন্য আগে ভবিষ্যতের জন্য অনেক দিক থেকে মানে কি বলবো, সরকার কেন সব দিক থেকে মানে আমাদের জনগণের দিক থেকেও এর উপর অনেকটা আস্থা অর্জন করতে হবে এবং এর পিছনে অনেক কিছু লাগাতে লাগবে। যেমন এটা দেখা যাচ্ছে যে কোনো এখন তো আমাদের প্রতিটা হসপিটালে হোমিওপ্যাথিক দিয়েছে, তমলুক হসপিটালেও আছেন এবং ভালো ডাক্তারবাবু আছেন, অনেক হসপিটালে এখন সব হেলথ সেন্টারও দিয়েছেন। এইটা কিন্তু ছিল না, রিসেন্ট হতে এটা কোনো একটা আসতে পেরেছে। একদমই তাই। এরপরে আমরা অনেক অনেক কিছু জানছি আমরা, এবং জানার তো শেষ নেই, আরো জানতে ইচ্ছে করে, এবং সেই অনুযায়ী আমাদেরকে সময়ের দিকটাও খেয়াল রাখতে হয়। যা সময় বলছে আমরা হয়তো ডাক্তারবাবুর কাছ থেকে এখন এই মুহূর্তে আরেকটা প্রশ্নেই যেতে পারবো, এবং আরো একবার আপনাদেরকে বলবো আরো যদি আরো মনের মধ্যে অনেক প্রশ্ন তো থেকেই থাকে, সেই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখুন, অতি অবশ্যই আমরা পরের পর্বে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এবং কে পাঠিয়েছেন সেটা ধরে ধরে অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আমি দেব না, দেবেন ডক্টর সৌমেন কুমার মাইতি অবশ্যই। এবং একদম একদম শেষের যে প্রশ্নটা সেটা আজকে বলি, এই তো আমরা আজকে জ্বর অনেক কিছু নিয়ে আলোচনা করবো, কিন্তু যেটা মানুষের একটা কমন এখন হয়ে গেছে, মানে কিছু খেলেই গ্যাস অ্যাসিডের প্রবলেম, এবং সেক্ষেত্রে বাড়িতে কিছু একটা থাকলো সঙ্গে সঙ্গে একটু ইনহেল করে নিল, মানে আমি সেটাই বলছি, মানে সেটা বাড়িতে যদি একটা কিছু কি রাখলে ভালো হয়। তো এটা নিয়ে একটা আমি ছোট একটা মজার কথা বলি, তাহলে তোমার ভালো লাগবে। একজন বাড়িতে মাংস রান্না করে খেলো, খেয়ে পেটটা গন্ডগোল হয়েছে, আর আরেকজন খাওয়ান বাড়িতে মাংস রান্না খেয়ে এসে বা যে কোনো একটা রিচ খাবার খেয়ে এসে পেটটা গন্ডগোল হয়েছে। মজার ব্যাপার, দুজনের ওষুধ এক নয়। আমি তোমাকে তাহলে বলছি দুটো ওষুধই থাক, নাক্স ভূমিকা, পালসেটিলা। যখনই বাইরের কোথাও থেকে খেয়ে আসা হবে, সেখানে অত্যন্ত তেল ফেল দিয়ে প্রচন্ড ভাবে রিচ করা হয়, তো সেই ক্ষেত্রে পালসেটিলা খুবই লাগে। আর নাক্স লাগে বাড়ির কিন্তু সীমিত ঠিকঠাক করে রান্না হয়, তবুও পেটটা গন্ডগোল হয়েছে, তখন সেটা লাগে নাক্স। তো এরকম দেখা যায় যে বাইরে গেছে, এখানে ওখানে জল খাওয়া হয়েছে, একটা হয়তো কোথাও গেছিল চা দোকানে জল টল খেয়ে নিয়েছে, তার ঠিক একটু মনের মধ্যেও ধারণা ছিল জলটা বোধহয় ভালো, মনটা করছে। এরকম ক্ষেত্রে দেখা গেছে যে প্রচন্ড ডায়রিয়া, জলের মতো ডায়রিয়া হচ্ছে, প্রচন্ড খারাপ অবস্থা, বমি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রায় দেখা যায় আর্সেনিকাম অ্যালবাম এইটা দিয়ে ভালো থাকে। এই আর্সেনিকাম অ্যালবাম সম্বন্ধে বলি, গত করোনা সিজনে খুব শুনেছো যে আর্সেনিকাম অ্যালবাম খুব ব্যবহার হয়েছে, এবং তখন একটা পেপারে কেন সব জায়গায় বেরিয়ে গেছিল আর্সেনিক অ্যালবাম খেলে সেরে যায়। হ্যাঁ, একদম। আচ্ছা, এই ভাবটা কিভাবে বলা যায়? এটা বলা যায় কিভাবে বলা যায়, যখন একটা জায়গায় এপিডেমিক হয় যায়, তখন এপিডেমিকের পেশেন্টরা যখন দলে দলে আসছে, অত তো ডাক্তার নেই, কিভাবে চিকিৎসা হবে? তখন ওই 30 জনের মধ্যে যদি দেখা যায় 15 জনকেই আর্সেনিক হচ্ছে, আর বাকি কজন অন্য ওষুধে হয়ে যাচ্ছে, তখন বলে দেবার যারা ডাক্তার নন তারাও আর্সেনিক দিতে থাকো, ঠিক আছে? তখন দেখা গেছে আটকেছে। কিছু জন আবার কিন্তু খারাপ অবস্থা হচ্ছে, তার কারণ ওই সিমটম মেলেনি। তো আমি তো বারবার বলছি যে সিমটম মেলাতে হবে, সিমটম না মিললে এপিডেমিক যখন হয়, এপিডেমিকের সময় কিছু কমন বেশি জন যেটা দ্বারা চিকিৎসা হয় সেইটা লাগে। হ্যাঁ, আচ্ছা, আরো বলি, তুমি কতটুকু ওষুধগুলো জানতে চাইছিলে। যেমন ধরো প্রচুর মানে হঠাৎ করে কি খেয়ে হলো, রেস্টুরেন্ট ফুডে না কোথায় গিয়ে হলো, চট করে অনেক বারবার স্টুল হয়ে যাচ্ছে, স্টুলটা খুব তাড়াতাড়ি চেক করার জন্য কেউ ট্যাবলেট খেয়ে নেয় চট করে, তো সেখানে দেখা যায় সালফার 6 একটা ডোজ খেলেই কিন্তু পায়খানাটা চেক হয়ে যায়। আচ্ছা, যে সালফার নিয়ে খুব ভয়, যে সালফার খেলে গায়ে ইরাপশন বেরিয়ে যেতে পারে, তো এটা দিয়েও আটকানো যায়। তো এরকম ধরনের অনেক কিছু হয়। যেমন ধরো অনেক সময় দেখা যাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা ইউরিনেশন করতে যাচ্ছে, মানে পেচ্ছাপ করতে যাচ্ছে, তাতে কিন্তু একটা ওষুধ আছে অ্যালোসোকোটেনা, এরকম অনেক ওষুধ আছে। তো আমি যে কটা বলবো বাড়িতে রাখার জন্য, সেটা হচ্ছে নাক্স, পালসেটিলা, চায়নাটাও হচ্ছে কিছু ডায়রিয়ার মতো পায়খানা হলে, সালফার 6, আর অ্যাকোনাইট রাখা যেতে পারে হঠাৎ সাডেন কিছু হলে। এইভাবে 4-5টা ওষুধ, বেশি ওষুধ রাখলে অত সিমটম কিন্তু পেশেন্ট পার্টি মনে রাখতে পারবে না। 4-5টা তো নাক্স পালসেটিলা প্রায় কমনলি হয়ে যায়। এই দুটো ওষুধ
বাড়িতে রাখলেও রাখতে রাখলে পারিস। পারতে। হ্যাঁ। আচ্ছা, আর ওই হঠাৎ করে একটু মাথা যন্ত্রণা হচ্ছে ওটা ব্রায়োনিয়া বেলেডোনা এই এগুলো দুটো খেয়ে রাখ, নিতে পারে। হ্যাঁ এটা রাখা যায়। হ্যাঁ বেশ। সুতরাং আজকে তো আমরা অনেক কিছু জানলাম, কিন্তু দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে এবারে কিন্তু আমাদেরকে বিদায় জানাতেই হবে। তাই আজকের মতো এই পর্যন্ত, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌমেন কুমার মাইতি মহাশয়কে, কারণ যিনি তার এতটা সময় আমাদেরকে আজ দিলেন, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।